গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা দূরে কোথায়। আজ তৃতীয় পর্ব। ওসমান সাহেব নবীর দিকে তাকালেন। নবী সে চাউনি সম্পূর্ণ উপেক্ষা করে মনিকাকে বলল, খিদে লেগেছে, কিছু খাবো? কিছুক্ষণের মধ্যে টেবিলে ডিনার দেওয়া হবে, এখন একটু ভালো লাগছে? নবী তার জবাব না দিয়ে ওসমান সাহেবের পাশে গম্ভীর মুখে বসল। ওসমান সাহেব বললেন, কেমন আছেন? ভালো। নাটকের কাজ কেমন এগুচ্ছে? ধরিনি এখনো। আমি তো আপনার মতো না যে এক সপ্তাহে 2টা উপন্যাস নামিয়ে দেব। আমি কম লিখব, কিন্তু ভালো লিখব। মনিকা হালকা গলায় বলল, তোমার ধারণা উনি ভালো লিখছেন না? পাঠযোগ্য লেখা মানেই ভালো লেখা না। ডিটেকটিভ উপন্যাসও তরতর করে পড়া যায়। তুমি এটা বলছো ঈর্ষা থেকে? ঈর্ষা? কিসের ঈর্ষা? আমি ঈর্ষা করি মানিকবাবুকে। ওসমান সাহেবকে ঈর্ষা করব কেন? আর তাছাড়া ঈর্ষা একটা মেয়েলি ব্যাপার, পুরুষ মানুষের ঈর্ষা থাকে না। ওসমান সাহেব ঘড়ি দেখে বললেন, আমি আজ উঠি। নবীর মুখ গম্ভীর। মনিকা খানিকটা অপ্রস্তুত বোধ করছে। সে কিছু বলল না। নবী বলল, আমি উঠব। মনিকা বলল, খিদে লেগেছে বলেছিলে? এখন খিদে নেই। ভাত খেয়ে বিশ্রাম নাও, ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে। তুমি নিজে নিজে ড্রাইভ করে যেতে পারবে না। আমি ঠিকই পারব। তুমি সব ব্যাপারে আমাকে আন্ডার এস্টিমেট করো। সব ব্যাপারে করি না, কিছু কিছু ব্যাপারে করি। নবীর মুখ আরও গম্ভীর হল। সে ওসমান সাহেবের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আমার ওপর যদি ভরসা থাকে তাহলে আমি আপনাকে একটা লিফট দিতে পারি। মাতালের গাড়িতে চড়বেন? ওসমান সাহেব হাসলেন। তিনি রাজি আছেন। নেশাগ্রস্ত ড্রাইভারদের প্রবণতা হচ্ছে স্পিড বাড়ানো, সবাইকে দেখানো যে ঠিক আছে, গাড়ি চালানোর কোনো অসুবিধা নেই। কিন্তু নবীর গাড়ি চলছে খুব ধীরে। সে বড় রাস্তায় না ওঠা পর্যন্ত কোনো কথা বলল না। তাকে দেখে মনে হলো সে খুবই চিন্তিত। ওসমান সাহেব বসে আছেন চুপচাপ। একবার শুধু বললেন, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবার দরকার নেই, রাস্তার মোড়ে নামিয়ে দিলেই চলবে। নবী তার জবাব না দিয়ে হঠাৎ গাড়ির গতি অনেকখানি বাড়িয়ে দিল। নবীকে তিনি পছন্দ করেন, এই প্রশ্নটি অনেকবার নিজেকে করেছেন। কখনো ঠিক জবাব পাননি, আজও পেলেন না। ওসমান সাহেব দুপুর উপন্যাসটি পড়েছেন। এটি একটি প্রথম শ্রেণীর রচনা। এক মসজিদের পেশ ইমাম জনাব আলী এক দুপুরে ঠিক করল একটি খুন করবে। সে সিন্দুকের ভেতর থেকে গরু কোরবানির প্রকাণ্ড ছুরিটি বের করে ধার দিতে বসল। কাকে সে খুন করবে উপন্যাসের কোথাও তা বলা হল না। নানান চরিত্রকে পরিচয় করিয়ে দেয়া হল একে একে, এবং মনে হল এদের সবাইকে খুন করা যেতে পারে। যে লোক এমন একটি জটিল বিষয়কে এত চমৎকার ভঙ্গিতে উপস্থিত করতে পারে তাকে পছন্দ করতেই হয়। ওসমান সাহেব হঠাৎ করে বললেন, নবী সাহেব, আপনি কি আমার কোনো লেখা পড়েছেন? সেন্টিমেন্টাল লেখা আমি পড়ি না। আপনার একটা লেখা পড়তে চেষ্টা করেছিলাম। মেয়েলি জিনিসে এমন ঠাসা যে গা ঘিন ঘিন করে। মেয়েদের গায়ের গন্ধ পাওয়া যায়। মেয়েদের গায়ের গন্ধ কি খুব খারাপ? না, খারাপ না, ভালো, কিন্তু উপন্যাসে উঠে এলেই খারাপ। আধুনিককালের সাহিত্যে সেন্টিমেন্টের কোনো ব্যবহার থাকা উচিত নয়। একালের লেখা হবে জার্নালিস্টিক। ওসমান সাহেব তর্কে গেলেন না। নবী বলল, আপনি রাগ করলেন নাকি? না। আমি যা বললাম তা কি স্বীকার করেন? পুরোপুরি না করলেও কিছু করি। আপনার জীবদ্দশাতেই যখন আপনার লেখা কেউ পড়তে চাইবে না, তখন পুরোপুরি স্বীকার করবেন। নবী গাড়ি বাড়ির সামনে এসে রাখল। ওসমান সাহেব বললেন, নামবেন? খিদের কথা বলেছিলেন, আমার সঙ্গে খেতে পারেন। নবী থেমে থেমে বলল, আমি আপনার এখানে খাব না, আমি এখন আবার মনিকার ওখানে যাব। তাই নাকি? হ্যাঁ,
আমি বের হয়ে এসেছি আপনাকে বের করে আনার জন্যে। ওসমান সাহেব তাকিয়ে রইলেন। নবী বলল, ওকে আজ আমি একটা কথা বলবো। সুস্থ অবস্থায় কথাটা বলার চেষ্টা করেছি, বলতে পারিনি। সেজন্যই 5 পেগ হুইস্কি খেয়ে গিয়েছিলাম। বুঝতে পারছেন? পারছি। জানতে চান? না, আমি জানতে চাই না। জানতে না চাইলেও আমি আপনাকে শোনাতে চাই। লিসেন কেয়ারফুলি। আমি মনিকাকে বিয়ে করতে চাই। এই কথাটি আজ তাকে বলবো। তার হাজব্যান্ড থাকুক বা না থাকুক তাতে কিছু আসে যায় না। বুঝতে পারছেন? চেষ্টা করছি বোঝার। আপনার কি ধারণা মদের ঝুঁকে এসব বলছি? বলতেও পারেন, অনেকে বলে। এ নিয়ে আমি ভাবছি না। নবী হিস করে বলল, আমি 60 মাইল স্পিডে গাড়ি চালিয়ে যাব এবং মরব না। এতেই প্রমাণ হবে আমি মাতাল নই। কি বলেন? সে এক্সেলেটারে চাপ দিল, গাড়ি লাফিয়ে উঠল। মিলি চুপি চুপি তার স্টিলের আলমারি খুলল। তার ভাবভঙ্গি অনেকটা চোরের মতো। দরজা ভেজিয়ে দিয়েছে, সব কটা পর্দা টেনেছে এবং এমনভাবে আলমারির সামনে আছে যাতে চট করে আড়াল করা যায়। তবু তার হাত কাঁপছে। সে ঘন ঘন তাকাচ্ছে ভেজানো দরজার দিকে। মিলি ভয়ে ভয়ে তার টিনের কৌটা খুলল। ঘুমের ওষুধগুলি সে গুনবে। মাঝে মাঝে সে গুনে দেখে কটা হল। এর আগেরবার ছিল 33টি। এরপরেও সে 6টি কিনেছে। তার মানে 39টি হওয়া উচিত, কিন্তু 41টি হচ্ছে। সে আবার গুনতে শুরু করল। ঠিক তখন ঢুকল মতিউর রহমান। বিদ্যুৎ গতিতে আলমিরা বন্ধ করে মিলি হাসল, ফ্যাকাশে হাসি। তার মুখও শূন্য। মতিউর রহমান কিছু লক্ষ্য করল না। ঘরে একটি ইজি চেয়ার আছে। সে সেখানে বসে সিগারেট ধরাল। ঠান্ডা গলায় বলল, ফ্যানটা বাড়িয়ে দাও তো মিলি। মিলি ফ্যান বাড়িয়ে দিল। খাওয়া দাওয়া হয়েছে? মিলি মাথা নাড়ল। সে খেয়েছে। এ বাড়িতে অনেক মানুষজন, 2-3 বারে খাওয়া হয়। সে বাচ্চাদের সঙ্গে প্রথমবারে খেয়ে নেয়। তার শাশুড়ি পছন্দ করেন না, ননদেরা হাসাহাসি করে, কিন্তু সে না খেয়ে পারে না। সন্ধ্যা মেলাতেই তার ভাতের খিদে পেয়ে যায়। শুয়ে পড়া যাক তাহলে, কি বলো? মিলি কিছু বলল না। তার স্বামীর দিকে তাকিয়ে রইল। মতিউর অন্যরকমভাবে তার দিকে তাকাচ্ছে, যার অর্থ পরিষ্কার। সে ঘুমোতেও এসেছে সকাল সকাল। এখন সে বেশ কিছুক্ষণ হালকা গলায় কথাবার্তা বলবে। মিলি কিছু বলার থাকলে শুনবে। মিলি বলল, ভাইয়ার ছেলেটার জ্বর। তাই নাকি? হ্যাঁ, বেশ জ্বর। জ্বরটর হচ্ছে চারদিকে। বর্ষার শুরুতে এসব হয়। ডাক্তার দেখাচ্ছে? দেখাচ্ছে, হয়তো হাসপাতালে ভর্তি করতে হবে। তাহলে অবশ্য ভালোই হয়। ভালো হয় কেন? ছেলের অসুখের কারণে বাবা মা কাছে আসবে, সমস্যা মিটে যাবে। মতিউর কিছু না বলে আরেকটি সিগারেট ধরালো। মিলি টেনে টেনে বলল, বাচ্চাদের অসুখ বিসুখে বাবা মা মাথা ঠিক রাখতে পারে না, তাই না? জানি না। ওদের তো লিগ্যাল সেপারেশন হয়ে গেছে না? হ্যাঁ, তাতে কি? মতিউর বলল, বাতিটা নিভিয়ে ব্লু বাতিটা জ্বেলে দাও। মিলি অস্পষ্টভাবে একটি নিঃশ্বাস ফেলল। কড়া আলো নিভিয়ে নীল আলো জ্বালালো, দরজা বন্ধ করল এবং মৃদুস্বরে বলল, কাপড় খুলে ফেলব? মতিউর জবাব দিল না। রাগী চোখে তাকালো। মিলির প্রায় কান্না এসে যাচ্ছিল। সে কান্না থামিয়ে শাড়ি খুলতে শুরু করল। ঘর ভর্তি আলো, সব পরিষ্কার দেখা যাচ্ছে। কি লজ্জার ব্যাপার। মিলি ক্ষীণ স্বরে বলল, এই বাতিটাও নিভিয়ে দিই। দরকার কি, থাক না। মিলি বড় একটি নিঃশ্বাস গোপন করল। সব বিবাহিত মেয়েদের জীবনই কি এই রকম? বিশেষ বিশেষ দিনে সম্পূর্ণ নগ্ন হয়ে তারাও কি বসে থাকে স্বামীর সঙ্গে? তাদের স্বামীরাও কি সিগারেট টানতে টানতে লজ্জায় জড়সড় হয়ে যাওয়া স্ত্রীর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে? এসব প্রশ্নের উত্তর
কোনোদিন জানা যাবে না। কাকে জিজ্ঞেস করবে মিলি? এইসব কি কাউকে বলা যায়? ছি, তার নিজের মেয়েটির কথা ভেবে সে এই কারণেই কষ্ট পায়। তার জীবনও কি এইরকম হবে? যদি হয় সেটা খুব দুঃখের ব্যাপার হবে। মিলি জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। মতিউর আরেকটি সিগারেট ধরিয়েছে। এটা শেষ না হওয়া পর্যন্ত তার করণীয় কিছু নেই। বাবু কি কেঁদে উঠল নাকি? মিলি কয়েক মুহূর্ত উৎকর্ণ হয়ে রইল। না, বাবুর কান্না নয়। অবশ্যই সে কাঁদলেও মিলির কিছু করার নেই। তার শাশুড়ি বাবুর দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। মিলির নাকি শিশু পালনের ক্ষমতা নেই। কবে নাকি বাবু কেঁদে কেঁদে সারা হয়েছে, তার ঘুম ভাঙেনি। হবে হয়তো। মাঝে মাঝে তার খুব ঘুম পায়। এখন অবশ্যই রাতগুলো জেগেই কাটে সারাক্ষণ। মনে হয় এই বুঝি বাবু কাঁদছে, এই বুঝি বিছানা থেকে গড়িয়ে পড়ল। মিলে, পানি দাও তো এক গ্লাস। পানির জগ ও গ্লাস আরেক মাথায়। মিলির কি এই অবস্থায় হেঁটে হেঁটে পানির গ্লাস আনতে যেতে হবে? গায়ে কোনো কাপড় জড়াতে পারবে না, কারণ তাতে মতিউর রাগ করবে। মিলি উঠে দাঁড়াল। আয়নায় তার শরীরের ছায়া পড়ছে। সেই ছায়াটি কি সুন্দর! ওর কাছে কি সুন্দর লাগছে মিলি জানে না, তার জানতেও ইচ্ছা করে না। সে এগিয়ে যায় পানির গ্লাস আনতে। মতিউর রহমান সিগারেট ফেলে উঠে দাঁড়ায়। ফয়সাল সাহেব ডেন্টিস্টের কাছে গিয়েছিলেন। তার মনে হয়েছে উপরের পাটির একটি দাঁত তুলে ফেলতে হবে। মাঝে মাঝেই ব্যথা হচ্ছে। অসহ্য ব্যথা নয়, চিনচিনে ব্যথা। ঠান্ডা পানি খেতে পারেন না, দাঁত শিরশির করে। অল্পবয়স্ক ডেন্টিস্ট তাকে অবাক করল। সে গম্ভীর হয়ে বলল, আপনার দাঁত তো ঠিক আছে, শুধু শুধু তুলতে চান কেন? চমৎকার দাঁত, হেসে খেলে আরও 10 বছর যাবে। এনামেল নষ্ট হয়েছে, সেই জন্যই ঠান্ডা পানি খেতে পারেন না, এটা কিছুই না। ফয়সাল সাহেব হৃষ্টচিত্তে বাড়ি ফিরলেন। রিকশা নিলেন না, 1.5 মাইল রাস্তা হাঁটলেন। এই বয়সে হাঁটা ভালো, ব্লাড সার্কুলেশন ভালো হয়, হার্ট ঠিক থাকে। ভাদ্র মাসের কড়া রোদে তার খানিকটা কষ্ট হল, কিন্তু মনে আনন্দ। আনন্দ থাকলে কোনো কষ্টকেই কষ্ট মনে হয় না। তার ধারণা তিনি দীর্ঘদিন বাঁচবেন। আরও 10 বছর তো বটেই। 10 বছর খুব কম সময় নয়, দীর্ঘ সময়। তার খুব বেঁচে থাকতে ইচ্ছে করে। মৃত্যুর মতো ভয়াবহ একটা ব্যাপারকে যত ঠেকিয়ে রাখা যায় ততই ভালো। কাবুল মিয়া ফয়সাল সাহেবকে দেখেই ছুটে গিয়ে গেট খুলে দিল। কাবুল মিয়া ফয়সাল সাহেবের বুইক গাড়ির ড্রাইভার। এই গাড়ি গত 2 বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে, ফয়সাল সাহেব সারাচ্ছেন না। অবশ্যই কাবুল মিয়ার চাকরি ঠিকই আছে, খাওয়া দাওয়া এবং বেতন ঠিক মতোই পাচ্ছে। তার বর্তমান চাকরি হচ্ছে বারান্দায় পা ছড়িয়ে ঘুমানো এবং হঠাৎ কোনো কোনো দিন ছুটে গিয়ে গেট খুলে দেয়া। অবশ্যই বিশেষ কাজটি সে শুধু ফয়সাল সাহেবের জন্যই করে। তার নিজের পদমর্যাদা সম্পর্কে সে অত্যন্ত সচেতন। ফয়সাল সাহেব হাসি মুখে বললেন, কি খবর কাবুল মিয়া? কাবুল মিয়ার বিস্ময়ের সীমা রইল না। বড় সাহেব এই সুরে কখনো কথা বলেন না। ভালো তো? জি স্যার। তোমায় গাড়িটা তো ঠিকঠাক করতে হয়। কাবুল মিয়া হাত কচলাতে লাগল। বাগানের এই অবস্থা কেন? কাবুল মিয়া কি বলবে ভেবে পেল না। মালিকে ফয়সাল সাহেব নিজেই গত মাসে বিদায় করেছেন। এমনিতেই বাগানের অবস্থা কাহিল ছিল। মালি চলে যাবার পর মরুভূমি হয়ে গেছে। বাগান সাজাতে হবে বুঝলে কাবুল মিয়া, শীত এসে যাচ্ছে, ফ্লাওয়ার বেড তৈরি করতে হবে। ঝামেলা আছে, আছে না? জি স্যার, আছে। তিনি উৎফুল্ল মনে দোতলে উঠে শিশুদের গলায় ডাকলেন, বিথে বিথে। বাড়ির সবাই ফয়সাল সাহেবের এই পরিবর্তন লক্ষ্য করল। এই বাড়িতে অনেক লোকজন, বেশিরভাগই আশ্রিত। আশ্রিত লোকজন গৃহকর্তার মেজাজের দিকে তীক্ষ্ণ নজর রাখে।
তাদের মেজাজও গৃহকর্তার মেজাজের সঙ্গে ওঠানামা করে, কাজেই এই বাড়ির সবার মনেই সুবাতাস বইল। যদিও সবাই জানে এই সুবাতাস ক্ষণস্থায়ী। ফয়সল সাহেবের মেজাজ খুব বেশি সময় ঠিক থাকে না। কে জানে, হয়তো আজ সন্ধ্যার মধ্যেই তিনি উল্টে যাবেন। কিন্তু তিনি উল্টালেন না। সন্ধ্যাবেলায় তাকে দেখা গেল বিথির সঙ্গে। ইজি চেয়ারে কাত হয়ে শুয়ে আছেন। বিথি কিছু বলছে না, তিনি একাই কথা বলছেন। বুঝলে বিথি, ব্রিটিশ আমলের 1946 কিংবা 45-এ একটা স্ট্রেঞ্জ মামলা হয়। দুই ভদ্রলোক একই সময় একটা ছেলের পিতৃত্ব দাবি করে মামলা করেন। এদের একজনের নাম রমেশ হালদার। আমি ছিলাম ওই রমেশ হালদারের লয়ার। মামলায় আমরা জিতে যাই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে রমেশ হালদার ওই ছেলের বাবা ছিল না বলেই আমার ধারণা। বলেন কি? এই যুগে অবশ্য পিতৃত্ব এস্টাবলিশ করা খুব সোজা, ডিএনএ টেস্ট করলেই হয়। তখন তো এসব ছিল না। বুঝলে বিথি, মামলাটা ছিল দারুণ ইন্টারেস্টিং। এসব কথা লিখে ফেলেন না কেন? কথাটা খারাপ বলনি তো, লেখা যায়। ফয়সাল সাহেব সোজা হয়ে বসলেন, হাসি মুখে বললেন, এইটার কি মামলা? একটা মামলা ছিল মেয়ে ঘটিত, ফিকশন তার কাছে কিছুই না। আপনি স্যার লিখে ফেলেন। এই বয়সে কি আর লেখা সম্ভব হবে? কিছু পড়তে গেলেই চোখে স্টেইন পড়ে। আপনি বলবেন, আমি লিখব? ফয়সাল সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি নিজেই বের হলেন খাতা কিনতে। রাতে টেলিফোন করলেন ছেলেকে। একটি অস্বাভাবিক ঘটনা। ওসমানের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। পুত্র কন্যাদের খোঁজ খবর রাখাকে তিনি চারিত্রিক দুর্বলতা মনে করেন। ওসমান নাকি? জি, কি ব্যাপার? ব্যাপার কিছু না। তুই আছিস কেমন? ভালো। আপনার শরীর কেমন? শরীর ভালোই। কোনো দরকারে ফোন করেছেন না এমনি? তোর কাছে আবার আমার কি দরকার? এমনি করলাম। আচ্ছা শোন, বিথি মেয়েটাকে তোর কেমন লাগে? আমার সেক্রেটারি। দেখেছিস তাকে? না, দেখিনি। শুনেছি মিলির কাছে। এই বাড়িতেই সে এখন থাকে। নিডি মেয়ে, বিয়ে হয়েছিল, হাজব্যান্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। তাই নাকি? আমার এখানে থাকে বলে তোর আবার কিছু মনে করিস না তো? না, কি মনে করব? আচ্ছা, রাখলাম। ফয়সাল সাহেব হৃষ্টচিত্তে ঘুমোতে গেলেন এবং তার কিছুক্ষণ পরই খবর পেলেন টগরের ডিপথেরিয়া হয়েছে বলে ডাক্তাররা সন্দেহ করছেন। তাকে একটা ক্লিনিকে ভর্তি করার জন্য নেওয়া হচ্ছে। ফয়সাল সাহেবকে দেখে মনে হল না এই খবরটি তাকে বিচলিত করেছে। তিনি ক্লিনিকে যাবার জন্যে বেশ উৎসাহের সঙ্গে কাপড় বদলাতে লাগলেন। বিথিকে বললেন, গাড়িটা ঠিক করা দরকার। কখন কি দরকার হয় কালকে আমাকে মনে করিয়ে দিও তো। টগরকে ভর্তি করা হয়েছে একটা ক্লিনিকে। ঝকঝকে তকতকে একটা বাড়ি। হাসপাতাল মনেই হয় না। রোগী টুগিও নেই। 3 নম্বর রুমে একটি মাত্র পেশেন্ট, সেও খুব হাসি খুশি। অল্প বয়সী একজন তরুণী, প্রথম মা হবে। সকালবেলা ব্যথা উঠেছিল, সবাই ব্যস্ত হয়ে নিয়ে এসেছে। ডাক্তার বললেন ফলস পেইন। স্বামী ভদ্রলোক নার্ভাস প্রকৃতির। সে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিতে রাজি নয়, রাতটা এখানেই কাটাতে চায়। সে পরিচিত অপরিচিত সবাইকে সিগারেট দিচ্ছে এবং স্ত্রীর ব্যথা ওঠার ব্যাপারটি বলছে। তার মূল বক্তব্য হচ্ছে, দরকারের সময় কাউকে পাওয়া যায় না। তার নিজের গাড়ি আছে, আত্মীয় স্বজনদেরও গাড়ি আছে, কিন্তু তার স্ত্রীকে আনতে হলো রিকশায়। এর নাম ভাগ্য। ওসমান সাহেব পৌঁছলেন রাত 11টায়। ওয়েটিং রুমে অপলা বসে আছে, আর কাউকে দেখা গেল না। বারান্দার সোফায় এক বুড়ো ভদ্রলোক গা এলিয়ে পড়ে আছেন। অপলা বলল, দুলা ভাই, আপনার এত দেরি হলো কেন? ওসমান সাহেব সহজ স্বরে বললেন, পিজিতে গিয়েছিলাম। তোমরা কোথায় আছো কেউ বলতে পারল না।
বুঝলেন কি করে আমরা এখানে? তোমাদের বাসায় গিয়েছিলাম, রানুর খালার কাছ থেকে ঠিকানা আনলাম। টগর কেমন আছে? ভালো আছে, ভয়ের কিছু নেই, ঘুমোচ্ছে। আপনি ভেতরে চলে যান, আপা সেখানে আছে, 2 নম্বর রুম। সঙ্গে আর কে আছে? আর কেউ নেই, যান আপনি ছেলেকে দেখে আসুন। তিনি সিগারেট ধরালেন এবং বেশ অবাক হয়ে লক্ষ্য করলেন অসুস্থ ছেলের জন্য যেরকম আবেগ অনুভব করার কথা তিনি সেরকম করছেন না, কিংবা হয়তো এই ক্লিনিকটি মনের উপর চাপ ফেলতে পারছে না, হাসপাতাল যেরকম ফেলে। ওসমান সাহেবের পানির তৃষ্ণা হচ্ছিল। এখানে পানি কোথায় পাওয়া যাবে কে জানে। অপলা বিরক্ত স্বরে বলল, দাঁড়িয়ে আছেন কেন, যান, আপা বসে আছে। তুমি এখানে বসে আছো কেন? এমনি, আমার ভালো লাগছে না। অপলা অন্যদিকে মুখ ফেরালো। ঝগড়া টগড়া কিছু হয়েছে? মেয়েরা অদ্ভুত অদ্ভুত সময়ে ঝগড়া করতে পারে। এই ক্লিনিক বিত্তবানদের জন্যে। বেশ বড় বড় রুম, জানালায় সুন্দর পর্দা, প্রশস্ত বেডে ফোমের তোষক। ওসমান সাহেব দেখলেন টগর কাত হয়ে ঘুমোচ্ছে। তার মুখ অস্বাভাবিক বিবর্ণ, গায়ে ধবধবে সাদা একটা চাদর। সাদা চাদর সবসময় মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। ওসমান সাহেব মনে মনে ঠিক করলেন রানুকে বলবেন চাদরটা বদলে দিতে। রানু খুব ভয় পেয়েছে। সে বসে আছে টগরের মাথার পাশে। কিছুক্ষণ পরপরই টগরকে ছুঁয়ে দেখছে। টগর বেঁচে আছে এই ব্যাপারে সে যেন নিশ্চিন্ত হতে চায়। রানুর চোখের নিচে কালি পড়েছে, সে কাঁপছে অল্প অল্প। এতটা ভয় পাওয়ার মতো সত্যি সত্যি কি কিছু হয়েছে? টগর তো ঘুমোচ্ছে বেশ স্বাভাবিকভাবেই। ওর ঘুমন্ত মুখে তেমন কোনো যন্ত্রণার ছাপ নেই। কোথায় যেন পড়েছিলেন, শিশুদের মুখে শারীরিক কোনো কষ্টের ছাপ পড়ে না। ওসমান সাহেব মৃদুস্বরে বললেন, ও কেমন আছে? ভালো, ঘণ্টাখানেক আগে ঘুমিয়েছে। গায়ে জ্বর আছে? আছে। তিনি টগরের কপালে হাত রাখতেই সে কেঁপে উঠল, যেন সে বুঝতে পারছে অপরিচিত কারোর স্পর্শ। এ হাত মায়ের হাত নয়। বেশ জ্বর তো গায়ে। হ্যাঁ, 12টার সময় আরেক ডোজ ওষুধ পড়বে। ওসমান সাহেব ইতস্তত করে বললেন, ক্লিনিকের কাউকে বলো সাদা চাদর বদলে একটা রঙিন চাদর দিতে। কেন? এমনি বলছি, কোনো কারণ নেই। রানু কাঁপা গলায় বলল, কারণ নিশ্চয়ই কিছু আছে, তুমি বলো। সাদা চাদর মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। রানু কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে টগরের গায়ের চাদর তুলে ফেলল। ওসমান সাহেব শান্ত স্বরে বললেন, এত ভয় পাচ্ছ কেন রানু? ভয়ের কিছু নেই। তুমি বুঝলে কি করে ভয়ের কিছু নেই? তিনি এই প্রশ্নের জবাব দিতে পারলেন না, কিন্তু রানু তাকিয়ে আছে আগ্রহ নিয়ে। সে একটা জবাব চায়। বলো, কি করে বুঝলে ভয়ের কিছু নেই? আমার মন বলছে, দেখবে ও সকালের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। রানু বলল, 12টা বাজতে কত দেরি বলো তো? 15 মিনিট। হল ঘরে একজন নার্স আছে, তাকে খবর দাও। 12টার সময় ওষুধ দিতে হবে। আর শোনো, তুমি কি আত্মীয় স্বজন সবাইকে খবর দিয়েছ? না, কাউকে কিছু বলিনি। সবাইকে বলো। দরকার আছে কোনো? আছে, নয়তো পরে সবাই রাগ করবে। কথাটা মিথ্যে নয়। এদেশে অসুখ বিসুখ সামাজিক ব্যাপার, যথাসময়ে সবাইকে জানাতে হবে, কেউ যেন বাদ না পড়ে। কাউকে খবর না দেওয়ার মানে হচ্ছে তাকে দাম দেয়া হয়নি, তুচ্ছ করা হয়েছে। ওসমান সাহেব একটা ছোট্ট নিঃশ্বাস ফেললেন। নার্সকে দেখা গেল ট্রেতে করে ওষুধপত্র সাজিয়ে আনছে। ক্লিনিকটি মনে হচ্ছে ভালোই। ঘড়ি ধরে ধরে সব হচ্ছে। 12টা বাজতে 5 মিনিট বাকি আছে এখনো। নার্স মেয়েটি মধ্যবয়সী, গায়ের রং শ্যামলা, কিন্তু ধবধবে সাদা শাড়ির জন্যে তাকে কালো দেখাচ্ছে। ভালোই লাগছে তাকে। মেয়েটির মধ্যে মা মা ভাব আছে।
ওসমান সাহেব হাসি মুখে তাকালেন। মেয়েটি বিরক্ত গলায় বলল, এত মানুষ কেন এখানে? শুধু একজন থাকবেন, ওয়েটিং রুম অপেক্ষা করেন। ক্লিনিকের নিয়মকানুন তো মানতে হবে। মেয়েটির গলার স্বর পুরুষালী, কথা বলার ভঙ্গিটিও বাজে। ওসমান সাহেব ওয়েটিং রুমে চলে এলেন। অপলা বেঁটে মতো একটি লোকের সঙ্গে হেসে হেসে কথা বলছে। লোকটির হাতে একটা জ্বলন্ত সিগারেট। সে হাত মুঠো করে অদ্ভুত ভঙ্গিতে সিগারেট টানছে। ওসমান সাহেব এগিয়ে আসতেই সে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম স্যার, আব্দুল মজিদ আমার নাম, পিডিবিতে কাজ করি। ভদ্রলোকের গলার স্বর এমন যেন দীর্ঘদিনের পরিচয় তাদের। ওসমান সাহেব অস্পষ্টভাবে হাসলেন। আপনার কথা শুনলাম স্যার ওনার কাছে, বিখ্যাত সাহিত্যিক, আপনার সঙ্গে দেখা হওয়া ভাগ্যের কথা। সিগারেট নেন স্যার। ওসমান সাহেব সিগারেট নিলেন। মজিদ দামি একটা লাইটার বিদ্যুৎ গতিতে বের করল। হাসি মুখে বলল, আপনার নাম শুনেছি, লেখা পড়ি নাই, আউট বই পড়ার অভ্যাস আমার নাই। আমি খুবই লজ্জিত। লজ্জিত হবার কিছু নেই, পড়ার অভ্যাস অনেকেরই নেই, অনেকের সময়ও পায় না। আমার স্ত্রী অবশ্য খুব পড়ে, রাত দিন গল্পের বই নিয়ে আছে, আমাকে রাতে পড়ে শোনাতে চায়। যা মুসিবত, সারাদিন পরিশ্রম করে রাতে একটু ঘুমাবো, তা না গল্প শোনো। অন্য মানুষদের জীবনের বানানো গল্প শুনে কোনো লাভ আছে কি? না, লাভ আর কি? এই তো আপনি স্বীকার করলেন, অনেস্টলি অ্যাডমিট করলেন, নিজে সাহিত্যিক হয়েও করলেন। আপনি স্যার গ্রেট ম্যান। অপলা হাসছে মুখ টিপে। ওসমান সাহেব অস্বস্তি বোধ করতে লাগলেন। মজিদ ক্রমাগত কথা বলে যেতে লাগল। তার স্ত্রীর ব্যথা কিভাবে উঠল, কত ঝামেলা করে এখানে আসতে হলো, এসে দেখা গেল ফলস পেইন, আসার সময় আত্মীয় স্বজন কাউকেই খবর দেয়া হয়নি, এখান থেকে টেলিফোন করার উপায় নেই, কারণ তার সবকিছু মনে থাকে কিন্তু টেলিফোন নাম্বার মনে থাকে না। একটা কালো ডায়েরিতে সব নাম্বার লেখা আছে, কিন্তু তাড়াহুড়ার জন্য সে ডায়েরিটাই আনা হয়নি। অপলা বলল, আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন, তার নিশ্চয়ই মনে আছে, মেয়েদের এসব জিনিস খুব মনে থাকে। মজিদ প্রায় লাফিয়ে উঠল, দ্যাটস রাইট, এক্ষুনি যাচ্ছি। অপলা বলল, ভদ্রলোক মাথা ধরিয়ে দিয়েছেন, অবশ্য খুবই সরল টাইপের মানুষ, তার জীবনের পুরা হিস্ট্রি আমাকে বলেছেন। আপনার উপন্যাসের জন্য একটা চমৎকার ক্যারেক্টার, ঠিক না দুলা ভাই? ওসমান সাহেব সহজ স্বরে বললেন, খুব কমন ক্যারেক্টার, এই জাতীয় মানুষ প্রচুর আছে আমাদের আশেপাশে। আর তাছাড়া এদের তুমি যতটা সরল মনে করছো ততটা না। এদের অনেকেই বোকার একটা মুখোশ পরে থাকে, এই মুখোশ দিয়ে প্রচুর মিথ্যা কথা বলে। সেগুলিকে তখন আর মিথ্যা বলে মনে হয় না। অপলা তাকিয়ে রইল। ওসমান সাহেব বললেন, তুমি আমার কথা বিশ্বাস করছো না, তাই না? বিশ্বাস করব না কেন? করছি। করছো না। এই লোকটির কথাই ধরো, সে যে মিথ্যা বলছে তা কি টের পেয়েছ? সে আবার কি মিথ্যা বলল? ওই যে বলল আত্মীয় স্বজনদের খবর দিতে পারিনি, এটা মিথ্যা। আমি এসে দেখি এখানে একগাদা লোকজন, সে সবাইকে সিগারেট দিচ্ছে। ঔপন্যাসিকটা খুব ভালো ডিটেকটিভ হতে পারে বোধহয়, এরা সব কিছু তলিয়ে দেখে, ঠিক না দুলা ভাই? ওসমান সাহেব একটু অস্বস্তি বোধ করলেন। তার নিজের কাছেই মনে হল অপলাকে এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে তাকে ইমপ্রেস করা। এই বালিকাটিকে মুগ্ধ করার একটি গোপন ইচ্ছা কি তার অবচেতন মনে বাসা বেঁধে আছে? কেন আছে? অপলা, জি? এখানে টেলিফোন আছে? আছে, 2 টাকা করে দিতে হয়। এরা ভালো বিজনেস শুরু করেছে। আমি আসবো আপনার সঙ্গে? এসো। আপার সঙ্গে থাকতে চেয়েছিলাম, নার্সটা একগাদা কথা শুনিয়ে দিল। ইচ্ছা হচ্ছিল একটা চড় দেই। দিলে না কেন? অপলা অবাক হয়ে তাকাল। ওসমান সাহেবের গলার স্বরে কোনো রসিকতা নেই, তিনি সত্যি সত্যি জানতে চান। অপলা মৃদুস্বরে বলল, আপনি লোকটি খুব অদ্ভুত। তাই কি?
হ্যাঁ। রাত 1:30টায় টেলিফোন করা বিরক্তিকর ব্যাপার। বারবার রিং হবে, কেউ ধরবে না। তারপর যখন ধরবে তখন ভয়ের তো স্বরে বলবে, কি হয়েছে, কি হয়েছে? কি হয়েছে ব্যাখ্যা করার পরও বুঝতে চাইবে না, আবার বলতে হবে। মধ্যরাতে সুসংবাদ দিয়ে কেউ ফোন করে না। কিন্তু আশ্চর্য, রিং করা মাত্রই মিলি ধরল এবং সহজ স্বরে বলল, কাকে চাই? মিলি নাকি? কি ব্যাপার ভাইয়া? তুই এখনো ঘুমোসনি? না, রাতে তো আমার ঘুম হয় না। ঘুম হয় না মানে? হয় না মানে হয় না, মাঝে মাঝে ঘুমের ওষুধ খাই। তুমি এত রাতে কি জন্য টেলিফোন করেছ? টগরের শরীরটা খারাপ, ডিপথেরিয়া, ওকে একটা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এই কথাটা তুমি এত পরে কেন বলছো? ঠিকানা কি বলো, আমি এক্ষুনি আসছি। আসার দরকার নেই, ও ভালোই আছে। তোমাকে ঠিকানা দিতে বলছি, তুমি ঠিকানা দাও। ওসমান সাহেব ঠিকানা দিলেন। তিনি নিশ্চিত জানেন মিলি আধা ঘন্টার মধ্যে আসবে এবং আসার আগে ঢাকা শহরে যত পরিচিত লোকজন আছে সবাইকে টেলিফোন করবে। টেলিফোনের ভাষাটা হবে এরকম, সর্বনাশ হয়ে গেছে, টগরের শরীর খুব খারাপ, এখন তখন অবস্থা, হাসপাতালে নিয়ে গেছে, এক্ষুনি আসুন। অপলা বলল, মিলিয়াপ আসছে নাকি? হ্যাঁ, আসছে। মনে হচ্ছে বিরাট একটা দল নিয়ে আসবে। ও ঝামেলা ছাড়া কিছু করতে পারে না। অপলা অল্প হাসল। ওসমান সাহেব বললেন, খিদে পেয়েছে, রাতের খাওয়া হয়নি, তোমরা কিছু খেয়েছ? না। মিলিকে বলে দিই কিছু খাবার দাবার নিয়ে আসতে। বলুন। যা ভাবা গেছে, টেলিফোন এঙ্গেজড। মিলি নিশ্চয়ই পাগলের মতো চারদিকে টেলিফোন করছে। ওসমান সাহেব বেশ শব্দ করেই হাসলেন। অপলা খানিকক্ষণ ইতস্তত করে বলল, আপনাকে একটা কথা বলবো দুলা ভাই। বলো। আগে কথা দিন রাগ করতে পারবেন না? না, রাগ করব না। এই যে টগর এরকম অসুস্থ হয়ে পড়ে আছে, এটা আপনাকে এফেক্ট করেনি, ঠিক না? ওসমান সাহেব জবাব দিলেন না। অপলা বলল, আপনি কি আমার উপর রাগ করেছেন? না, রাগ করিনি। আমার ধারণা ছিল কবি সাহিত্যিকদের অনুভূতি অনেক তীক্ষ্ণ। ধারণাটা বোধহয় সত্যি না। একজনকে দিয়ে সবার বিচার করা কি ঠিক? অপলা চুপ করে রইল। সে একটু লজ্জিত বোধ করছে। মজিদ সাহেবকে সিগারেট হাতে হাসতে হাসতে আসতে দেখা গেল। স্যার, আমার স্ত্রী আপনাকে চিনেছে। আপনার 3টা বই সে পড়েছে, এর মধ্যে 2টা খুব ভালো লেগেছে। নাম বলেছিল, এখন মনে নাই। ওসমান সাহেব জবাব দিলেন না। পানির তৃষ্ণা অনেক বেড়েছে। কোথায় পানি পাওয়া যাবে কে জানে। রাত 2টার দিকে রানু এসে বলল, টগরের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ডাক্তার বলেছে অক্সিজেন দিতে হবে। রানু কাঁপছে থরথর করে। ওসমান এগিয়ে এসে তার হাত ধরলেন। রানু কাঁদতে শুরু করল। এত ভয় পেয়েছে সে। ওসমান সাহেব বিব্রত বোধ করতে লাগলেন। আশেপাশে কেউ নেই। বারান্দার শেষ প্রান্তে মজিদ সাহেব দাঁড়িয়েছিলেন। তিনি আড়ালে সরে গেলেন। এই ছোট্ট ভদ্রতাটি ওসমান সাহেবের বড় ভালো লাগল। রানুর হাত থরথর করে কাঁপছে। ওসমান সাহেব মৃদুর স্বরে বললেন, কোনো ভয় নেই রানু। এরকম অভয়বাণী দেবার যোগ্যতা কি তার আছে? তিনি ডাক্তার নন, মহাপুরুষও নন। রানু যেমন ভয় পেয়েছে তিনিও পেয়েছেন। তবু অভয় দেবার দায়িত্বটি তিনি নিলেন কেন? পুরুষ হিসেবে এই দায়িত্ব কি আপনাতেই এসেছে তার কাছে? রানু, চলো টগরের কাছে যাই, মিলিরা এসে পড়বে। টগর জেগে আছে কি ঘুমিয়ে আছে তা টের পাওয়া যাচ্ছে না। অক্সিজেনের নল তার নাকে স্কচ টেপ দিয়ে আটকানো। অল্প বয়সী ডাক্তারটি তার পাশে দাঁড়িয়ে আছে। টগরের যে খুব একটা কষ্ট হচ্ছে তা মনে হল না। সে বেশ স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছে। ওসমান সাহেব বললেন, কেমন দেখছেন? ডাক্তার ছেলেটি হাসি মুখে বলল, ভালো, ভয়ের কিছু নেই। ব্রিদিংয়ে কষ্ট হচ্ছিল মনে করে অক্সিজেন দিয়েছি। আসলে অক্সিজেনের নল দেখলেই লোকজন ভয় পায়। রানুর শাড়ির আঁচল দিয়ে চোখ মুছল। ডাক্তার ছেলেটি তার দিকে তাকিয়ে সহজ স্বরে বলল,
তেমন কিছু হলে তো আমি স্যারকে ডেকে আনতাম না? রানু কাঁপা গলায় বলল, আপনি আপনার স্যারকে ডেকে আনুন। কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে, ডেকে আনুন। বিশ্বাস করুন, দরকার হলেই আমি ডাকব। রানু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, আপনি বুঝতে পারছেন না, এই ছেলেটি ছাড়া আমার আর কেউ নেই। ওসমান সাহেব তাকালেন রানুর দিকে। তার চোখ ভেজা, দাঁড়িয়ে থাকার ভঙ্গিটি কঠিন। শিশুটিকে রক্ষার জন্যে সে যেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। চমৎকার একটি ছবি তো। তিনি মুগ্ধ হয়ে গেলেন। তার কোনো উপন্যাসে এরকম কোনো ছবি আছে কি? তিনি মনে করতে পারলেন না। বাইরে গাড়ির হর্ন দিচ্ছে। মিলিরা কি এসে পড়েছে? তিনি ঘর ছেড়ে বারান্দায় এলেন। দুটি গাড়ি ভর্তি করে একগাদা মানুষ এসেছে। মিলি যাকে যেখানে পেয়েছে ধরে বেঁধে নিয়ে এসেছে। বাবা এসেছেন, বাবার সেক্রেটারি সুন্দরী মেয়েটি পর্যন্ত এসেছে। ওসমান সাহেব বিরক্ত হবার বদলে খুশি হলেন। তিনি লক্ষ্য করলেন, এতগুলি মানুষ হঠাৎ চলে আসায় একটা উৎসবের ভাব চলে এসেছে। তার মায়ের মৃত্যুর সময়ও এরকম হল। নানান জায়গা থেকে এত মানুষজন এলো যে বাড়িটি হয়ে গেল বিয়ে বাড়ির মতো। সবাই মায়ের ঘরে গিয়ে খানিকক্ষণ চোখ মুছে তারপর ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। সবাই চেষ্টা করে মুখের ভাব যথাসম্ভব করুণ রাখতে। সেটা বেশিক্ষণ সম্ভব হয় না। পুরনো দিনের মজার মজার সব ঘটনা মনে পড়ে যায় এক একজনের। খানিকক্ষণ হাসির পর আবার দারুণ গম্ভীর হয়ে যায় সবাই। পরিষ্কার মনে আছে, পানি আনবার জন্য রান্নাঘরে ঢুকে ওসমান সাহেব অবাক হয়ে লক্ষ্য করেছিলেন ৩-৪ জন মাঝবয়সী মহিলা সুখী সুখী মুখে জমিয়ে গল্প করছেন। চুলায় এক বিশাল কেতলিতে চায়ের পানি ফুটছে। টেবিলে সারি সারি চায়ের কাপ। ওসমান সাহেবকে দেখে একজন মহিলা বললেন, চায়ের দেরি হবে, দুধ আনতে গেছে, দুধ নাই। ওসমান সাহেব লক্ষ্য করলেন মিলির মুখ অস্বাভাবিক গম্ভীর। সে বোধহয় রাস্তায় আসতে আসতে কেঁদেছে। তার চোখ লাল, নাক ফুলে আছে। মিলি তাকে দেখে এগিয়ে এসে বলল, টগরের খবর কি? ভালোই। কে যেন বলল অক্সিজেন দিচ্ছে? তা দিচ্ছে। তাহলে ভালো হয় কিভাবে? এসব কি বলছো তুমি? ওসমান সাহেব সিগারেট ধরালেন। মিলি বলল, আরে তুমি কেমন মানুষ, এখানে দাঁড়িয়ে আছো কেন? কোথায় যাব? টগরের কাছে গিয়ে বসো। বসলে কি হবে? বসলে কি হবে মানে? নিজের ছেলের এত বড় অসুখ আর তুমি বাইরে দাঁড়িয়ে আরাম করে বিড়ি সিগারেট খাবে? বলতে বলতে মিলি কেঁদে ফেলল। মেয়েরা এত সহজে কাঁদতে পারে? মনীষ রায় বলে তার এক বন্ধু একবার বলেছিলেন, মেয়েদের সবকিছুর মধ্যে একটা লোক দেখানোর ব্যাপার আছে। কোনো মেয়ের যদি স্বামী মরে যায়, সে কাঁদবে, কিন্তু এমনভাবে কাঁদবে যেন তাকে খারাপ না দেখা যায়। কাঁদার মধ্যেও সে একটু আর্ট খুঁজবে। মিলে অবশ্য আর্টফাট খুঁজছে না, সে বিশ্রী একটা ভঙ্গি করেই কাঁদছে। ওসমান সাহেব বললেন, এত কাঁদছিস কেন? কাঁদব না? কাঁদার মতো তো কিছু হয়নি। মিলি ফোঁপাতে ফোঁপাতে বলল, সব কিছুর মূলে হচ্ছ তুমি। তোমার মধ্যে মায়া বলে কিছু নেই। মায়ার সঙ্গে ডিপথেরিয়ার কি সম্পর্ক? ডিপথেরিয়া একটা জীবাণু ঘটিত অসুখ। খুব মায়া আছে এমন একজন বাবার ছেলেরও ডিপথেরিয়া হতে পারে। তুই যা, তোর ভাবির কাছে যা, তবে এমন হাওমাও করে কাঁদিস না। মিলির তীব্র কণ্ঠে বলল, কেমন করে কাঁদতে হবে? তোমার উপন্যাসের নায়িকাদের মতো ফিচফিচ করে? তিনি হেসে ফেললেন। স্বল্প বুদ্ধি মানুষেরা মাঝে মাঝে বেশ মজার কথা বলে। মিলি ঘরের দিকে চলে গেল। তার মুখ থমথম করছে। রানুর কাছে গিয়ে সে দ্বিতীয় দফায় কেঁদে কেটে একটা ঝামেলা করবে। ওসমান সাহেব হাঁটতে হাঁটতে বারান্দার শেষ মাথায় চলে গেলেন। সিগারেটটা ড্যাম্প, টানতে কষ্ট হচ্ছে। ওসমান সাহেব লক্ষ্য করলেন তার বাবা খুবই উৎসাহী ভঙ্গিতে হাঁটাহাঁটি করছেন। কোনো রকম ঝামেলা উপস্থিত হলে বুড়োরাই বোধহয় সবচেয়ে উৎসাহী হয়। তাদের উত্তেজনাহীন জীবনের সাময়িক উত্তেজনার বিষয়গুলি তারা উপভোগ করে। বাবাকে দেখা গেল গম্ভীর হয়ে কাকে হাত নেড়ে নেড়ে কি যেন বলছেন।
কিছুক্ষণের মধ্যেই কয়েকজন ধরাধরি করে ওয়েটিং রুম থেকে একটা সোফা বাইরে নিয়ে এলো। তিনি রাজা বাদশাদের মতো মুখ করে বসলেন। এই লোকটি যে বাড়িতেই যান সেই বাড়িকেই মনে করেন নিজের বাড়ি। ওয়েটিং রুম থেকে সোফা টেনে বারান্দায় আনার কোনো দরকার ছিল না। ওয়েটিং রুমে দিব্যি বসা যেত। আর যদি এমন হয় তাকে বারান্দাতেই বসতে হবে, তিনি বেতের চেয়ারে বসতে পারতেন। বেশ কয়েকটি বেতের চেয়ার আছে বারান্দায়। ওসমান সাহেব সিগারেট ফেলে দিয়ে বাবার কাছে এগিয়ে গেলেন। তিনি ধমকের স্বরে বললেন, এতক্ষণ কোথায় ছিলি? এখানেই ছিলাম। ক্লিনিকে আনার বুদ্ধি কে দিল? ক্লিনিকে কোনো চিকিৎসা হয়? টাকার শ্রাদ্ধ ছাড়া কিছুই হয় না। যত বেকুবি কাণ্ড কারখানা। আসলে যে ডাক্তার সে ঘুমোচ্ছে, এক চ্যাংড়া ছেলেকে দিয়ে রেখেছে। সে এবিসিডি জানে না, ডাক্তারই জানবে কি? ওসমান সাহেব মৃদুস্বরে বললেন, ডাক্তারই জানবে না কেন? মেডিকেল কলেজ থেকে পাশ করে এসেছে। পাশ করলেই ডাক্তার হয়? হাজার হাজার ছেলেপুলে তো ল পাশ করছে, পারে ওকালতি করতে। কোর্টে দাঁড়িয়ে একটা আর্গুমেন্ট করতে গেলেই প্যান্ট নষ্ট করে ফেলবে। ওসমান সাহেব কিছু বললেন না। বাবার সঙ্গে তর্ক করা বৃথা, হইচই শুরু করবেন। অপলা এসে বলল, চাচা যান আপনাকে ভেতরে ডাকে। কে ডাকে? রানু আপা, বড় ডাক্তার এসেছে। ঘুম ভেঙেছে তাহলে? আমি ভেবেছিলাম 10টার আগে তার নিদ্রা ভঙ্গ হবে না। ওসমান, তুইও আয়। না, ঠিক আছে, আপনি একাই যান। একসঙ্গে এতগুলি মানুষের ভিড় করা ঠিক হবে না। ওসমান সাহেব বাবার খালি করা সোফায় বসলেন। পানির তৃষ্ণা হচ্ছে। এখানে পানি কোথায় পাওয়া যায় কে জানে। মোটা নার্সটাকে একটি ট্রে হাতে দেখা যেতে লাগল। ওসমান সাহেব একবার ভাবলেন তাকে জিজ্ঞাসা করবেন। শেষ পর্যন্ত জিজ্ঞেস করতে পারলেন না। বাবা হলে কড়া গলায় বলতেন, এই যে মেয়ে, ঠান্ডা দেখে এক গ্লাস পানি আনো, গ্লাস ধুয়ে আনবে। এই বলাই কোনোরকম জড়তা থাকত না, যেন নিজের বাড়িতেই কাউকে কিছু বলছেন। একটি মানুষের সঙ্গে অন্য একটি মানুষের এত তফাৎ। ওসমান সাহেব দেখলেন বাবার সেক্রেটারি মেয়েটি ছোট ছোট পায়ে এগিয়ে আসছে। মিলির কাছে এর কথা শুনেছেন, কিন্তু দেখা হলো এই প্রথম। কি যেন নাম মেয়েটির? অত্যন্ত পরিচিত চেহারা। আগে কি দেখেছেন? কোথায় দেখেছেন? টিভি বা সিনেমায় অভিনয় করে নাকি? করলেও তার দেখার কথা নয়। টিভি সিনেমা তিনি দেখেন না। মেয়েটির নাম কি রেবা না রেখা? প্রথম অক্ষরটি র না অন্য কিছু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব এসে দেখেছেন টগর ভালো আছে। অক্সিজেনের নল সব খুলে ফেলা হয়েছে। তাই নাকি? জি। ক্রেস্টাপেন পেনিসিলিন দেওয়া হচ্ছে 10 লাখ ইউনিট করে। এটিএসও দেওয়া হয়েছে, ভয়ের কিছু নেই। সকালের মধ্যে সে মোটামুটি সুস্থ হয়ে উঠবে। আপনি এত সব জানলেন কোত্থেকে? মেয়েটি লজ্জিত স্বরে বলল, জিজ্ঞেস করে জেনেছি। আচ্ছা, আপনি কি চিনতে পারছেন আমাকে? পারব না কেন? আপনি আমার বাবার সেক্রেটারি। মিলি আমাকে বলেছে। মিলি আমাকে ঠিক পছন্দ করে না। ওসমান সাহেব কিছু বললেন না। মিলিকে ব্যস্তভাবে আসতে দেখা গেল। বিথি সরে গেল। মিলি বিরক্ত স্বরে বলল, এই মেয়েটি এতক্ষণ ধরে কি গুজগুজ করছিল? তেমন কিছু না, কথা বলছিল। অসুখ বিসুখের মধ্যে তার এত কি কথা? প্রসঙ্গ পাল্টাবার জন্যে ওসমান সাহেব বললেন, টগর কেমন আছে? ভালো, ঘুমাচ্ছে। তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, এসো। কি এনেছিস? স্যান্ডউইচ বানিয়ে এনেছি। চট করে আর কি পাবো? তোর বর আসেনি তোর সঙ্গে? ও ঘুমাচ্ছিল, জাগায়নি। আর টগরের সাথে ওর কি সম্পর্ক বলো? টগরের অসুখ হলেই বা কি, আর না হলেই বা ওর কি? তাই বলে কিছু না বলে চলে আসবি? হ্যাঁ, আসবো। এসো, খেতে এসো। রানু সহজভাবেই স্যান্ডউইচ মুখে দিচ্ছে। মিলি ফ্লাস্ক ভর্তি করে চা নিয়ে এসেছে, সেই চা ঢালা হচ্ছে। উৎসবের আমেজ চারদিকে। ওসমান সাহেব চায়ের পেয়ালা হাতে নিয়ে অপলাকে বললেন, মজিদ সাহেবকে ডেকে নিয়ে এসো, বেচারা একা একা ঘুরঘুর করছে। রানুর চেহারা থেকে ভয় ভাবটা কেটে গেছে।
সে হাসতে হাসতে পাশে বসে থাকা মোটা ভদ্রমহিলাকে কি যেন বলল। তিনিও হাসতে শুরু করলেন। এখানে যারা এসেছে এদের অনেককেই ওসমান সাহেব চেনেন না, যেমন এই মোটা ভদ্রমহিলা। মুখ চেনা চেনা, পারিবারিক উৎসবে ইনি নিশ্চয়ই আসেন। 14-15 বছরের চশমা পরা একটু ভাবুক ভাবুক ধরনের ছেলেকেও দেখা যাচ্ছে। একে এর আগে কোনোদিন দেখেননি। আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না নিশ্চয়ই। অপলা এসে বলল, দুলাভাই, মজিদ সাহেব আপনাকে একটু বাইরে ডাকেন। কেন? জানি না কেন, আপনি একটু আসেন। ভদ্রলোক খুব আপসেট। মজিদ সাহেব শুকনো মুখে বারান্দায় দাঁড়িয়ে। ওসমান সাহেবকে দেখেই বললেন, কাণ্ড দেখেছেন? এখন বলছে সিজারিয়ান করতে হবে। এতক্ষণ কিছু বলে নাই, হঠাৎ সিজারিয়ান। তাই নাকি? স্যার, ওদের উপর থেকে আমার ফেইথ চলে গেছে। ওর যদি সিজারিয়ান লাগেও আমি এখানে করাবো না, মরে গেলেও না, আমি পিজিতে নিয়ে যাব। আপনি স্যার একটু আমাকে সাহায্য করেন। ওসমান সাহেব অবাক হয়ে বললেন, আমি কি সাহায্য করব? আপনাকে একটু আমার সাথে আসতে হবে স্যার। আপনি সঙ্গে থাকলে বুকে হাতির বল হয়। তাকে অবাক করে দিয়ে মজিদ সাহেব চোখ মুছতে লাগলেন। ওসমান সাহেব বিব্রত ভঙ্গিতে বললেন, এত নার্ভাস হচ্ছেন কেন? নার্ভাস হচ্ছি কারণ ও বাঁচবে না। কেমন করে বুঝলেন? আমি বুঝতে পারছি। মজিদ সাহেব শিশুদের মতো ফুঁপিয়ে উঠলেন, আমি যাব আপনার সঙ্গে, ভয়ের কিছু নেই। আমি আমার স্ত্রীকে বলে এক্ষুনি আসছি। টগরের পাশে রানু বসে আছে। বুড়ো মতন একজন ডাক্তার টগরের কপালে হাত দিয়ে তাপ পরীক্ষা করছেন। ওসমান সাহেব ভেতরে ঢুকতেই রানু বলল, ইনি ছেলের বাবা। খুব সম্ভব ছেলের বাবা প্রসঙ্গে কথা হচ্ছিল। ডাক্তার সাহেব বললেন, আপনারা শুধু শুধুই ব্যস্ত হয়েছেন, ছেলে ভালো আছে। আর তাছাড়া আপনারা বারবার ডিপথেরিয়া করছেন কেন? ডিপথেরিয়া রোগী আমার ক্লিনিকে কেন রাখব? ওর কি হয়েছে? ডিপথেরিয়ার মতোই একটা মেমব্রেন, ফলস মেমব্রেন। কোনোরকম টক্সিসিটি এখানে হয় না। আর আপনারা রাত 3টায় ঢাকা শহরের সমস্ত লোক নিয়ে এসেছেন। বুড়ো ডাক্তার অসম্ভব বিরক্ত হলেন। ওসমান সাহেব বললেন, পাশের রুমের মহিলার নাকি সিজারিয়ানের প্রয়োজন হয়েছে? হ্যাঁ হয়েছে। বাচ্চার হার্টবিট বেড়ে 150। বাচ্চা বের না করলে দারুণ মুশকিল। এখন আপনি দয়া করে লোকজন নিয়ে বাড়ি যান, শান্তিতে ঘুমোতে চেষ্টা করুন। আমাদের খানিকটা রিলিজ দিন। কবি সাহিত্যিক মানুষ আপনারা, বেশি কিছু বলাও মুশকিল। ডাক্তার সাহেব বিরক্ত মুখেই ঘর ছেড়ে গেলেন। ওসমান সাহেবের মনে হল, রানু নিশ্চয়ই বেশ ফলাও করে টগরের বাবার পরিচয় ডাক্তার সাহেবকে দিয়েছে। নয়তো ডাক্তার সাহেব কবি সাহিত্যিক এই শব্দ ব্যবহার করতেন না। চেহারায় তাকে চেনে এমন লোকের সংখ্যা খুব বেশি না। ওসমান সাহেব রানুর দিকে তাকালেন। সে এখন বেশ স্বাভাবিক, পান চিবোচ্ছে। মিলি কি পানও নিয়ে এসেছিল? ওসমান সাহেব বললেন, রানু, পাশের ঘরে যে মহিলা আছে তার সঙ্গে আমি হাসপাতালে যাচ্ছি, পৌঁছে দিয়েই ফিরে আসব। তুমি কেন যাচ্ছ? তার হাজব্যান্ড খুব নার্ভাস ফিল করছে। তার ধারণা আমি থাকলে ভর্তির ব্যাপারটা সহজ হবে। নিজের ছেলের এত বড় অসুখে তুমি ওর কপালে হাত দিয়ে একবার টেম্পারেচার পর্যন্ত দেখনি। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকেছ। আর অজানা অচেনা এক রোগীর জন্য দরদ উতলে উঠেছে। কোনো দরদ টরদের ব্যাপার না। একজন লোক একা একা হাসপাতালে যেতে ভয় পাচ্ছে। সে ভয় পাচ্ছে তাতে তোমার কি? আমার কিছুই না। না, তোমার কিছুই না। মহাপুরুষ সাজতে যেও না। তুমি মহাপুরুষ না, সাধারণ মানুষ। লেখকেরা মহাপুরুষ না। রানুর চেঁচামেচিতে দরজার কাছে একটা ভিড় জমে গেল। তিনি ভেবে পেলেন না হঠাৎ রানুর কাণ্ডজ্ঞান লোপ পেল কেন। টগর পর্যন্ত জেগে উঠেছে। ওসমান সাহেব ঘর ছেড়ে বেরিয়ে এলেন। মজিদ সাহেব বারান্দায় অপেক্ষা করছিলেন। তার দিকে তাকিয়ে অত্যন্ত স্বাভাবিক স্বরে বললেন, চলুন যাই। গল্পকথন বই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা দূরে কোথায়। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।